তখন আমি আমার ফেসবুকে খুব লিখতাম। তো আমি যে প্রতিষ্ঠানে তখন কাজ করতাম, আমার প্রতিষ্ঠানের কর্ণধার, আমার চেয়ারম্যান স্যার আমাকে ডেকে নিয়ে গেলেন ওনার রুমে এবং আমাকে বললেন, দিলাফরোজ, তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই যে ফেসবুকে লেখালেখি করো এই বিষয়ে, সময় তো ভালো না, তুমি এগুলো লিখো না। তো আমার আসলে তখন দমে যেতে হয়েছিল এই কারণে, প্রতিষ্ঠানের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আমাকে আসলে দমে যেতে হয়েছিল। 2018-র পরে 2024 একই মানুষের কারণে যেই যা আমরা দেখে গেছি আসলে। 2024-এ আমি যখন 2024-এ আমি কাজ করি, আমার প্রতিষ্ঠানের নাম অবশ্যই আমার বলতে হবে, আমি দ্রিকে কাজ করি এবং দ্রিকের মানুষজন সম্পর্কে জানে না এমন বোধহয় কেউ নাই। 2018 সালে আমি যখন শহীদুল আলম আলোকচিত্রী, বাংলাদেশের পায়োনিয়ার একজন আলোকচিত্রী শহীদুল আলমকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার উপরে যে অকথ্য নির্যাতন সেটা দেখি, ওই আমি যখন এখন 2024 সালের শহীদুল আলমের প্রতিষ্ঠানে কাজ করি, তখন আমার আসলে সাহস অনেক বেড়ে গেছে। তো 2024-এর 17ই জুলাই আমরা টিএসসিতে সম্মিলিত হতে চাই, সেটা হলো গায়েবানা জানাজা হবে। এই কারণে আমাকে কেউ ফোর্স করেনি, আমি বলবো যে দ্রিকের আমার সহকর্মীরা, আমার প্রতিষ্ঠান কেউ আমাকে ফোর্স করেনি যাওয়ার জন্য। এটা আমার সম্পূর্ণ আগের রাতে আমি আবু সাইদের মৃত্যুটা দেখি এবং সারা রাতে আমি আবু সাইদের মৃত্যুই দেখি এবং আমার বিবেক বলে, যে ছেলেটা 20-25 বছর বয়সী, যে ছেলেটা তার বুক পেতে দিয়েছে মৃত্যুর জন্য, আমার হয়তো সেখানে যাওয়া উচিত। এনিওয়ে, কথা বলার আগে আসলে আমার কান্না পায়। হ্যাঁ, আমি সরি, আমি হয়তো ইমোশনাল হব। 17 তারিখে আমি আসলে খুব নিজের সাথেই যুদ্ধ করি যে আসলে আমি যাব কি যাব না, কারণ আমার জীবনে কোনো মিছিলে যাওয়া নাই। আমি ইডেনে পড়তাম, কিন্তু আমি কোনোদিন কোনো মিছিলে যাইনি, আমি কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি একেবারে খুব ছাপোষা একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরি করতেন এবং আমাদেরকে খুব ছাপোষাভাবেই মানুষ করা, যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবে, বাট তোমার ওই ঝাঁপায় পড়ার দরকার নাই, তুমি একটু পাশ কাটায় চলবা, এই টাইপের ফ্যামিলিতে আমি আসলে বড় হয়েছি এবং আমার ফ্রেন্ড সার্কেলও বলা চলে এরাই। আমি 17 তারিখে যখন আসলে চিন্তা করি যে যাবো কি যাবো না, এই দোটানায় পড়ে 2:30টার সময় গায়েবানা জানাজা হওয়ার কথা, আমি 3টার সময় ওখানে পৌঁছাই এবং পৌঁছানোর পরপরই 3:10 সেকেন্ড যে সাউন্ড গ্রেনেডটা টিএসসিতে মানে ফাটানো হয় সেটা আমার গায়ে এসে পড়ে। আমি আসলে খুব অকস্মাৎ ঘটনাটা, মানে আমি বুঝতেও যেন পারিনি এমন। এবং আমার সহকর্মীরা আমাকে নিয়ে যখন ঢাকা মেডিকেলে গেলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তারা আসলে কিভাবে যে চিকিৎসা দিয়েছে ওই সময় আমি ঠিক জানি না। এবং আমার ভিতরে একটা ভয় ছিল যে আমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে। আমি বাড়িতে ফিরে যখন আসি তখন আমার বারবারই মনে হচ্ছিল যে আমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে। একটা ভিডিও ক্লিপ খুব মানে ওই সময় একটা ভিডিও ক্লিপ খুবই অন ইয়ারে যায় এবং ওটাতে মানে খুব স্পষ্টভাবে আমাকে দেখা যায় এবং আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড যে হয়তো পুলিশ আমাকে যে কোনো সময় ধরে নিয়ে যেতে পারে। তো এই যে এই ভয়ের জায়গাটা এবং সাহসেরও জায়গা এবং একটা ভালো ফিল, আমার বারবার মনে হচ্ছিল আমাকে দেখে হয়তো আমার আরো বন্ধুরা যারা আছে তারা হয়তো যাবে। আমি হয়তো সরাসরি কাউকে যদি বলি যে তুমি যাও, এটা হয় না। আমি যখন কোথাও যাব তখন হয়তো সেটা তার মনে দাগ কাটবে যে না, সেই গেছে, আমি হয়তো যেতে পারি। এর পরের ঘটনাগুলো হচ্ছে এমন, আমি 4 দিন পরে আমার প্রথম ড্রেসিং হয়। ততদিনে আমার আসলে যে ক্ষতটা, সাউন্ড গ্রেনেড যে আঘাতটা আমার হাতে লাগে এবং আমার পেটের অনেকখানি অংশ পুড়ে যায়, পেটের অংশটাতে আমি আসলে তখন খুব ফিল করতে শুরু করি যে এটা আসলে খারাপের দিকে যাচ্ছে। এবং প্রতি রাতে আমার মনে হতো যে আমি আসলে আমার মাংসগুলো হয়তো পচে যাচ্ছে, এরকম মনে হতো আমার।
আমার একজন সহকর্মী, আমি অবশ্যই ওনার নাম বলতে চাই, রেজা ভাই। রেজা ভাই আমাকে খুব ফোর্সফুলি বলেন যে তো আপনাকে অবশ্যই মুনিয়া যেতে হবে, আপনি বার্ন ইউনিটে দেখাবেন এবং বার্ন ইউনিটেই আপনার চিকিৎসাটা হওয়া উচিত। আমি বলবো রেজা ভাইয়ের পিড়াপিড়িতেই আমি 5 দিনের দিন, আমার ক্ষত হওয়ার 5 দিনের দিন আমি যখন বার্ন ইউনিটে যাই, আমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয় না, খুব সাধারণ মানে আউটডোরে আমি দেখাই এবং ওনারা আমাকে মোটামুটি একটা ট্রিটমেন্ট দেন। পরের ড্রেসিংয়ে যখন যাই হোক, আমাদের পরিচিত একজন ডক্টরকে পাওয়া যায় বলে হয়তো আমি বার্ন ইউনিটের যে চিকিৎসাটা পেয়েছি ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ, এইটুকু বলবো। এবং তারপরের 1 মাস আসলে আমাকে খুব যুদ্ধ করতে হয়েছে। যতবারই ড্রেসিংয়ে যাই অসম্ভব ব্যথা নিয়ে যাই এবং ফিরেও আসি ব্যথা নিয়ে। আমার ব্যান্ডেজ থাকে পুরো পেটে এবং ব্যান্ডেজটা যখন খুব গরমের দিন ছিল, যখন ঘেমে যায়, ব্যান্ডেজটা যখন ঘেমে যায়, আমার শরীর যখন ঘেমে যায়, তখন আমার মনে হতো যে আমার কি মাংসগুলো পচে পচে যাচ্ছে কিনা, আই ফিল লাইক যে আমার মাংস হয়তো পচে যাচ্ছে, এমন মনে করতাম আমি আমার বন্ধুদের কথা বলতে চাই। আমার বন্ধুরা আমাকে মানে অসম্ভব সাহস দিয়েছে এবং আমার পরে আমার বন্ধুরা যারা মাঠে নেমেছিল, মানে রাস্তায় নেমেছিল বাচ্চাদের সাথে, আমি সবার কথা স্মরণ করতে চাই। আমি দ্রিকের কাছে আমি কৃতজ্ঞ যে আমার দ্রিকের সহকর্মীরা সবাই আমার সাথে ছিলেন, এখন পর্যন্ত আছেন। এবং আমি আবারও বলি, সবার মতো করেই বলি, যদি আবারও কখনো যুদ্ধ করতে হয়, অবশ্যই আমরা আবার মাঠে নামবো, অবশ্যই আমরা আবার রাস্তায় আবার আমরা প্রতিবাদ করব। এখন আসলে যেটা বলতে চাই সেটা লড়াকু 24 এবং এম্পাওয়ারমেন্ট আওয়ার ফাইটার্স, এই দুটো গ্রুপের সাথে আমরা আসলে প্রথম থেকে হয়তো না, খানিকটা মাঝ পর্যায়ে যে আমরা হয়তো একসাথে কাজ করা শুরু করেছি এবং তখন দেখেছি আমাদের আহত যেই ছাত্ররা, আমি শুধু বলতে চাই না যে এটা ছাত্র আন্দোলন, এটা অবশ্যই কোনো ছাত্র আন্দোলন, অবশ্যই ছাত্ররা এটার মানে প্রথম পর্যায়ে ছিল, কিন্তু পরবর্তীতে ছাত্রদের সাথে সবাই, আমি অবশ্যই বাইরে যারা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে স্মরণ করতে চাই। ওনাদের এই ভয়েস না থাকলে হয়তো আজকের এই মানে স্টেপ ডাউন হাসিনার যেই স্লোগান আমরা দিয়েছিলাম এবং আমরা যেটা দেখছি সেটা হয়তো হতো না। আমরা যখন আহত ছাত্রদেরকে নিয়ে, আহত মানুষদেরকে নিয়ে কাজ করতে শুরু করলাম এবং হসপিটালগুলোর যেই চিকিৎসা ব্যবস্থা দেখলাম, সেটা আসলে খুব দুঃখজনক। আমরা যতটুকু কাজ করেছি, যাদের সাথে কাজ করেছি, অনেকেই ভালো চিকিৎসা পায়নি এবং প্রতিনিয়ত আমার মনে হতে থাকে যে মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য, পরবর্তীতে কোনো যুদ্ধে হয়তো কোনো মা তার সন্তানকে পাঠাবেন না, কোনো মা হয়তো বলবেন না যাও তুমি যে যুদ্ধ করো, এটা বলবেন না। 5ই আগস্টের পরে কেন আমাদের আজ পর্যন্ত আমাদের যারা আহত তারা কেন ভালো চিকিৎসা পায়নি, এটা আমি জানি না। এটা আমার একটাই প্রশ্ন, কেন আহতরা ভালো চিকিৎসা পায়নি এখন পর্যন্ত? কেন আহতদের যতটুকু দরকার ততটুকু চিকিৎসা হয় নাই? কেন এত দিন পর কেন যেন মরে যেতে হবে তাদেরকে? শান্ত আমি দুঃখিত, আসলে দেশ তো খুব আবেগের জায়গা, এই আবেগ ধরে রাখার মানে যায় না, আমি পারি না। এখানে যারা এখন আছেন, আমি সবার কাছে একটাই অনুরোধ করব, যদি কোনোভাবে আহতদের নিয়ে কাজ করার সুযোগ থাকে অবশ্যই আহতদের নিয়ে কাজ করবেন। আজকে যারা আহত, আজকে যারা নিহত, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে আজকের বাংলাদেশ। এই আন্দোলনের পরে বন্যার্তদের যেমন সবাই মিলে আমরা আগলে রেখেছি, ঠিক সেভাবেই আমরা দেশকে আগলে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে।